মুহূর্তে সে এসে পৌঁছায় গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে। হে ভগবান, আমি কি দোষ করেছিলাম তোমার কাছে যে আমার জীবনটা এরকম নরক করে দিলে তুমি? বাপ মাকে হারিয়ে অনাথ হলাম, বিয়ের পর স্বামী হারিয়ে বিধবা হলাম, সেই শাস্ত্রয়ও চলে গেল। এতদিন পর যাও বা কাউকে ভালোবাসলাম, ভালোবাসা পেলাম, সেও কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি কি আর কাউকে আমার এই মুখ দেখাতে পারবো? না না, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার মরণই ভালো। এই বলে লতিকা কাঁদতে কাঁদতে গাছের ডালের সাথে হাতের দড়িটা শক্ত করে বেঁধে ফাঁস তৈরি করে। এরপর এমন সময় ছিটকে পড়ে গেল সে। মুখ তুলতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে রামচরণ। কি কাকাবাবু, আপনি এখানে? এ তুই কি করতে যাচ্ছিলি মা? আত্মহত্যা যে মহাপাপ। আমি নিজেই তো একটা পাপী কাকাবাবু। মিথ্যে ভালোবাসার মোহে অন্ধ হয়ে ধরাকে সরাজ্ঞান করে বসেছিলাম। এমনকি আপনি আমাকে পরিচয়ের প্রথম দিন থেকে মেয়ের মতো স্নেহ করেছেন। সেই আপনাকেও আমি কুকথা বলেছি। আমার মতো মেয়ের মরণই ভালো। কেন বাঁচালেন আপনি আমাকে? পাগলি মেয়ে আমার, আমি কি ওসব মনে রেখেছি নাকি? আর শোন, ভালোবাসা কোনো পাপ নয়। তুই পাপী নোস, বরং পাপী তো সেই মানুষগুলো যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না। কিন্তু ওরাই তো সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে কাকাবাবু, আর কলঙ্কিনী হবে আমাদের মতো মেয়েরা। ওদের কেউ শাস্তি দেবে না, কেউ না। শাস্তি তো ওদের পেতেই হবে। তোর সর্বনাশ যে করেছে তাকে শাস্তি পেতে দেখতে চাস না তুই? চাই তো, 100 বার চাই, কিন্তু কে দেবে ওদের শাস্তি? আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। আমি দেব। আপনি কি শাস্তি দেবেন ছোট বাবুকে? মৃত্যু। সারাদিন এই বিষয়ে আর একটিও কথা বলে না সে। অবশেষে গভীর রাতে জমিদার বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন। তখন চুপি চুপি লতিকার ঘরে এলো রামচরণ। তোকে আজ যে কথাগুলো বলবো তা দিনের বেলায় বলা সম্ভব নয়। কোত্থেকে কে শুনে ফেলবে তার নেই ঠিক। তাছাড়া আজ বহু বছর আমি এই সত্য গোপন করে রেখেছি। কি সত্য কাকাবাবু? আমার আসল পরিচয়ের সত্য। মানে মানে আমি ঠিক বুঝলাম না। আমি এই জমিদার বাড়িতে কাজ করা শুরু করেছি বছর 5 আগে। তার আগে এখান থেকে বহু ক্রোশ দূরের এক গ্রামের শ্মশানে আমি তন্ত্র সাধনা করতাম। দীর্ঘদিনের সাধনার ফলে বেশ কিছু শক্তি অর্জন করেছিলাম আমি, আর সেই শক্তি আমি মানুষের কল্যাণের কাজে লাগাতাম। কিন্তু একদিন সেই মানুষের ভালো করতে গিয়েই আমার এই হাত দিয়ে আমি বিশাল বড় অপরাধ করে ফেললাম। কি অপরাধ কাকাবাবু? নিজের অর্জিত শক্তি নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম, বড় বেশি আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী হলো আমার কাল। আমি নিজের অজান্তেই একটা ভুল করে ফেললাম, যার ফল ভোগ করতে হলো বেশ কিছু গ্রামবাসীকে। আমার ওই সামান্য ভুলের জন্য মৃত্যু হলো তাদের, আর এক নিমেষে গোটা গ্রাম ক্ষেপে উঠলো আমার উপর। তারা আমাকে এই মারে কি সেই মারে। আমি কোনো রকমে সেই গ্রাম থেকে পালিয়ে আত্মরক্ষা করেছিলাম। তারপরে এই গ্রামে এসে জমিদার বাড়িতে কাজে ঢুকি। সেই দিন থেকে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে তন্ত্র কোনোদিন কারোর ভালো করতে পারে না। তাই প্রতিজ্ঞা করেছিলাম যে আর কখনো তন্ত্র সাধনা করব না। কিন্তু এসব আপনি আমাকে কেন বলছেন? কারণ আমার সেই প্রতিজ্ঞা ভাঙার সময় এসেছে। মানে হলো আগামী অমাবস্যায় আমি আবার সাধনায় বসবো, এবং সেটা ওই জমিদারের ছেলেকে শাস্তি দেওয়ার জন্য। ওর বিরুদ্ধে প্রেত চালনা করব আমি। এখানে শুধু তোকে একটা সাহায্য করতে হবে মা। কি সাহায্য? এই গ্রামে কার বাড়িতে কুচকুচে কালো ছাগল আছে সেটা আমাকে খোঁজ নিয়ে জানাতে হবে। কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? সেই ছাগল বলি দিয়ে সন্তুষ্ট করতে হবে প্রেতকে। তারপর 3টে অমাবস্যায় ছাগল বলি দিলে প্রেত ছোটবাবুকে সম্পূর্ণ নিজের বশে করে নেবে। একটু একটু করে ভেতর থেকে শেষ হতে থাকবে সে। অবশেষে 4র্থ অমাবস্যায় বলি দিয়ে প্রেতের খিদে শান্ত করতে পারলেই ছোটবাবুর মৃত্যু নিশ্চিত। এমনটা কি সত্যি সম্ভব কাকাবাবু? আমার যেন বিশ্বাস হচ্ছে না। সম্ভব রে মা, সব সম্ভব। আগামী পরশু অমাবস্যা, তার আগে কালো ছাগলের খোঁজ এনে দিবি আমাকে। ও মা, এই যে দেখি ভোর হয়ে গেছে, এক্ষুনি সবাই উঠে পড়বে, নয়তো কেউ দেখলে সন্দেহ করতে পারে। আমরা পারবো তো কাকাবাবু? পারতে হবেই। তোর কাকাবাবু যতদিন বেঁচে আছে তোর কেউ ক্ষতি করে পার পাবে না।
এরপর রামচরণ ঠিক যেভাবে বলেছিল সেভাবেই পরপর 3টি অমাবস্যায় 3টি ছাগল বলি দিয়ে প্রেতকে আহ্বান করে সন্তুষ্ট করে এবং তাকে চালনা করে বীরেন্দ্রর প্রতি। আর সেই প্রেতের প্রভাবেই বীরেন্দ্ররাজ এই অবস্থা। সারাক্ষণ মৃত্যু ভয় থাকে। বিয়েও ভেঙে গেছে তার। আর 1 সপ্তাহ পর শেষ অমাবস্যা। তারপরেই যত দিন যাচ্ছে বীরেন্দ্রর অবস্থা তত খারাপ হচ্ছে। তাকে এখন ঘরে বন্দি করে রাখা হয়েছে। এদিকে চিঠি পেয়ে অমাবস্যার ঠিক 2 দিন আগে জমিদার বাড়িতে এসে হাজির হলেন গুরুদেব। জমিদার ও তাঁর গিন্নির মুখে বীরেন্দ্রর অবস্থার কথা শুনে এবং নিজের চোখে বীরেন্দ্রকে দেখে গম্ভীর মুখে নিজের ঘরে এসে বসলেন তিনি। আর কিছুক্ষণ পরেই ওই ঘরে এলেন জমিদার ও তাঁর স্ত্রী। গুরুদেব, গুরুদেব, আমার ছেলেটাকে বাঁচান গুরুদেব। ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি এমন হলো আমার ছেলেটার গুরুদেব? শান্ত হ, শান্ত হ। আচ্ছা, একটা কথা বলতো, ও কবে থেকে এমন করছে? 3 মাসের বেশি হয়ে গেল গুরুদেব। যত দিন যাচ্ছে ওর অবস্থা তত খারাপ হচ্ছে। আমার সুস্থ সবল ছেলেটার উপর কার যে নজর লাগলো। প্রেতের নজর পড়েছে ওর উপর। মানে মানে তোর ছেলের প্রতি প্রেত চালনা করা হয়েছে। ওকে দেখে যা বুঝলাম, এ বড় শক্তিশালী প্রেত। কে করলো এমন? তাকে শেষ করে দেব আমি। আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র। তার আগে তোর ছেলেকে বাঁচাতে হবে রে। কি করতে হবে আপনি বলুন শুধু গুরুদেব। বীরেন্দ্রকে বাঁচাতে যা করতে হয় আমি সব করব। 2 দিন পর অমাবস্যা। এই 2 দিনের মধ্যে এই গ্রামের কারো বাড়ির কুচকুচে কালো ছাগল চুরি গেলে সেই খবর যেন তুই পাস, সেই ব্যবস্থা কর। তবে এই কাজ যেন গোপনে হয়, সে খেয়াল রাখিস। বেশ, তাই হবে। গুরুদেবের কথা মতন সারা গ্রামে জমিদারের চর ছড়িয়ে গেল। অমাবস্যার দিন সকালে খবর এলো বিশু ময়রার কালো ছাগল গত রাতে চুরি গেছে। এই খবর জমিদার গুরুদেবকে জানাতেই তিনি বললেন, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। এই প্রেত বড় শক্তিশালী। একে থামাতে হলে আর তোর ছেলেকে বাঁচাতে হলে আজই এর পেছনের লোককে বের করে বলি বন্ধ করতে হবে, নইলে তোর ছেলের মৃত্যু অবধারিত। কিন্তু কিভাবে বুঝবো সে কে? কোথায় পাবো তাকে? এসব কাজের উপযুক্ত স্থান হলো শ্মশান। আজ রাত ঠিক 12টায় শ্মশানে যেতে হবে আমাদের। তৈরি থাকিস। সেদিন মধ্যরাতে জমিদার তার জন লেঠেলার গুরুদেবকে সঙ্গে করে চুপি চুপি পৌঁছে গেল শ্মশানে। শ্মশানে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল জমিদারের। কারণ শ্মশানের এক প্রান্তে একটি যজ্ঞকুণ্ডের সামনে বসে আছে তাঁরই বাড়ির চাকর রামচরণ এবং রাঁধুনি লতিকা। লতিকার হাতে ধরা কালো ছাগলের দড়ি। জমিদারের লোক হই হই করতেই লতিকা ভয় পেয়ে ছাগলের দড়িটা ছেড়ে দিল, আর সাথে সাথেই ছাগলটা পালিয়ে গেল। এ কি করলি মা? ছাগলটা ছেড়ে দিলি? এক্ষুনি যে প্রেত এসে রক্ত চাইবে। তোদের এত বড় আস্পর্ধা! তোরা আমার নুন খেয়ে আমার সাথেই নেমো খারামি করিস? আমার ছেলেকেই মারতে চাস তোরা? আপনার ছেলে আমার লতিকা মায়ের চরম সর্বনাশ করেছে। শুধু তাই নয়, এমন অসংখ্য মেয়ের সর্বনাশ করেছে ও। ছোট বাবুর মৃত্যুই প্রাপ্য। তবে রে, রক্ত দে আমায়, রক্ত, রক্ত। কি করি এখন? ছাগলটা তো পালিয়ে গেল। কাকা বাবু, ও যে আমার দিকেই আসছে। রক্ত খাবো আমি, রক্ত। রামচরণ হাঁড়ি কাঠে নিজের মাথা রেখে নিজেকেই বলি দিয়ে দেয়। পারলাম না আপনার ছেলেকে বাঁচাতে। না না না। জমিদার যতক্ষণে ছুটতে ছুটতে বীরেন্দ্রর ঘরের সামনে এসে পৌঁছলেন, ততক্ষণে বীরেন্দ্রর বুক চিরে তার হৃৎপিণ্ড খেয়ে অদৃশ্য হয়েছে প্রেত। ঘরে পড়ে আছে শুধু তার রক্তাক্ত ছিন্ন ভিন্ন